ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের লাঠিচার্জ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ডক্টর ইউনূসকে ডি.লিট ডিগ্রি প্রদান। বললেন, ছাত্র সমাজে ঠিক করবেন তারা কেমন ভবিষ্যৎ চান। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ঢাকাবাসীর বিক্ষোভ। কাল অবস্থান কর্মসূচির ঘোষণা। এবারে সিলেট সীমান্ত দিয়ে 16 জনকে পুশ ইন করল বিএসএফ। অনুপ্রবেশ ঠেকাতে সব সীমান্তে বিজিবির টহল জোরদার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ছাত্রদলের আর কাউকে হত্যা করা হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় 3 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। হত্যার প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস। শিক্ষার্থীদের নিরাপত্তা দানে ব্যর্থতার দায়ে ভিসি প্রক্টর ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি সাধারণ শিক্ষার্থী সহ ছাত্র সংগঠনের নেতাদের। 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শোক জানিয়ে আগামীকাল অর্ধ দিবস বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়। রিপোর্ট ফরুক বাবুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফুঁসছে ঢাবি ক্যাম্পাস। মিছিল, মিটিং আর স্লোগানে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার কথা ভেসে আসছে। ছাত্রদলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক তার নিজ ক্যাম্পাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এটা অবশ্যই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা বলবো। যে নিরাপত্তার যে ঘাটতি আছে সেটা আমরা সেই 5 তারিখ থেকে দেখতেছি। ইউনিভার্সিটি অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা ধিক্কার জানাই এই ধরনের ঘটনায়। শুধু ছাত্রদল নেতা বলেই না, ক্যাম্পাসের প্রতিটা শিক্ষার্থীর জীবনের নিরাপত্তা দেওয়া এই প্রশাসনের দায়। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সেখানে অংশ নেন কেন্দ্রীয় ছাত্রদল নেতারা। বুধবার দুপুর 12টার দিকে রাজু ভাস্কর্য থেকে মিছিলটি বের হয়ে মসজিদ, মধুর ক্যান্টিন ঘুরে শেষ হয় ভিসির বাসভবনের সামনে। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল নেতারা সাম্য হত্যা নিয়ে শিবিরের মিথ্যাচারের নিন্দা জানান। একই সাথে প্রশাসনের নীরব ভূমিকা এবং ভিসির আচার আচরণের নিন্দা জানান তারা। এ সময় ছাত্রদল সভাপতি বিভিন্ন ক্যাম্পাসে সংগঠনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনার বর্ণনা দিয়ে সরকারের ব্যর্থতার দিক তুলে ধরেন। যদি আগামীতে এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছে, সেই প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। মঙ্গলবার রাত 11:45 দিকে রমনা কালী মন্দিরের পাশে মাদক সেবন করছিল গ্রেফতারকৃতরা। সে সময় উদ্যানের ভেতর থেকে মোটরসাইকেলের হেডলাইট জ্বালিয়ে ক্যাম্পাসে ফিরছিল সাম্যসহ 2 জন। হেডলাইটের আলো মাদক সেবীদের চোখে লাগায় কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে হত্যা করে সাম্যকে। গাঁজা খাওয়ার জন্য নাকি ওখানে গেছে। এদের সাথে যে ঘটনাগুলো ঘটলো, এখন এদের যে পরিচয়, এরা 3 জনই হচ্ছে মাদারীপুর বাড়ি, এরা একই সাথে থাকে এবং এরা যতটুকু শুনছি 2 জন বলছে যে ওরা 2 জন ওইদিকে ওই লুঙ্গির যে হকারি, যেটা লুঙ্গি বিক্রি করে যে হকারি কইরা এই রকম। হত্যার ঘটনার পরপরই রাজধানীর বিভিন্ন স্থানে অভিযানে নামে পুলিশ। সাম্য হত্যায় জড়িত 2 জনকে রাজধানীর রাজাবাজার এবং 1 জনকে পান্থপথের একটি হাসপাতাল থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, আসামি তামিম, মল্লিক এবং পলাশ একই সাথে থাকেন। তারা পেশায় হকার। মাদক সেবনের জন্য গিয়েছিল ঘটনাস্থলে। আমরা ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখছি, কখন কিসের প্রেক্ষিতে কিভাবে এই ঘটনার উদ্বেগ হলো এবং যারা ঘটনায় জড়িত ছিল তাদের পূর্বাপর পরিচয় কি সে ব্যাপারে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাম্যের নামাজে জানাজা সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী সহ শিক্ষকরা সেখানে অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন। সাম্য তো আমরা সবসময় দেখেছি, সে আমাদের ক্যাম্পাসে তো কিছু স্টুডেন্টরা সবসময় মাঠে থাকতো, আন্দোলন করতো, সামনে ফ্রন্ট লাইনে কথা বলতো। সাম্য কিন্তু সেই স্টুডেন্টগুলোর মধ্যেই একজন ছিল। এখনো পর্যন্ত এই ক্যাম্পাসে ছিনতাই, রাহাজানি, মারামারি, মব ইনজাস্টিস, নানান ধরনের সমস্যা আমরা
দেখছি হলগুলোতে আপনার ক্যান্টিনের খাবারের মানে সমস্যা, অর্থাৎ এই সমস্যাগুলো যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা দূর করতে না পারে তাহলে শিক্ষার্থীদের ভিতর কিন্তু অসন্তুষ্টি বাড়বে। ছোট্ট একটা চক্রের বিরোধিতার মুখোমুখি হওয়ার পরে তারা ঘাবড়ে গিয়ে কিংবা ওই জায়গাটা আমলে নিয়ে বিশাল সংখ্যক শিক্ষার্থীর যে দাবি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা সেটা পারে নাই। এটা ইউনিভার্সিটি প্রশাসনের চরমতম ব্যর্থতা। এখন দায়িত্ব হচ্ছে এটা এখন আবার নতুনভাবে নিশ্চিত করা। এই ঘটনায় শাহবাগ থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন সাম্যর বড় ভাই SM শরীফুল আলম। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা প্রদানের পাশাপাশি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। বেলা 11:30টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এটি কাকরাইল মোড়ে পৌঁছলে সেখানে পুলিশের বাধার মুখে পড়েন। পুলিশের বাধা পেয়ে শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়ে নানা স্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। এ সময় অন্তত 50 জন শিক্ষার্থী ও কয়েকজন পুলিশ আহত হন। 70% আবাসন ভাতা, বাজেট বৃদ্ধি এবং সব প্রকল্পের অগ্রাধিকার দেয়ায় 3 দফা দাবিতে এই কর্মসূচির ডাক দিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা। ব্যারিকেডের সামনে ছিলাম, ওখানে আমাদের স্যাররা ছিল, স্যারদেরকে উপেক্ষা করে আমাদেরকে পিটানো হয়েছে। টিয়ারশেল লাগছে ভাই। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য যমুনা অভিমুখে রওনা হয়েছি, আর তারা আমাদের উপর, আমাদের ভাই বোনদের উপর টিয়ারশেল মারছে রাবার বুলেট দিয়ে। দর্শক, এই মুহূর্তে কাকরাইলে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। আমরা আবারও তার সাথে সরাসরি কথা বলার চেষ্টা করব। নাবিল, শিক্ষার্থীদের আন্দোলনের এই মুহূর্তের তথ্য জানাবেন আমাদেরকে। সিফাত, আপনি জানেন যে 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন যৌবনা অভিমুখে তারা যে লং মার্চ করেছিল সেটি কিন্তু পুলিশের বাধা এবং কাঁদানে গ্যাসের ফলে কিন্তু সেটি এই মুহূর্তে আসলে অবস্থান কর্মসূচিতে পরিণত হয়েছে। এবং কাকরাইল মসজিদের সামনে এবং প্রধান বিচারপতির যে বাসভবন তার সামনে কিন্তু তারা এই রাস্তাটি অবরোধ করে সেখানে তারা অবস্থান করছেন। এবং তাদের একদল প্রতিনিধি শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দলের সাথে দল কিন্তু আসলে আলাপ আলোচনা করার চেষ্টা করছেন। এবং আমরা যেটি সবশেষ খবর পেয়েছি সেটি হচ্ছে যে উপদেষ্টা মাহফুজ আলম তার এখানে আসার কথা রয়েছে এবং তিনি এসে শিক্ষার্থীদের সাথে এবং শিক্ষকদের যে প্রতিনিধি রয়েছে তাদের সাথে কথাবার্তা বলে তাদের যে দাবি দেওয়ার বিষয়টি রয়েছে সেটি নিয়ে তারা এক ধরনের সমঝোতায় যাওয়ার চেষ্টা করবেন। আপনি জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে 3টি দাবি রয়েছে তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে তাদের 70% শিক্ষার্থীদের জন্য আবাসন বৃত্তি সেটি কার্যকর করা এবং 2025-26 অর্থ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বাজেট সেটি আসলে কোনো রকম কাটছাট না করে অনুমোদন করা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেটি পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকারের ভিত্তিতে এই প্রকল্পের বাস্তবায়ন করা। এবং এই 3টি দাবিতেই কিন্তু আমরা দেখছি যে সকাল থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এর মধ্যে কিন্তু এক পশলা বৃষ্টিও হয়েছে এবং তারা কিন্তু এখানে অনড় অবস্থানে রয়েছেন। এবং তাদের সাথে আমরা কথা বলেছি, তারা সবশেষ আরেকটি দাবি যুক্ত করেছে সেটি হচ্ছে তাদের উপর যে পুলিশি হামলা হয়েছে সেটি তারা বিচার চেয়েছেন এবং তারা বলছেন এই দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এই ছিল এখানকার সবশেষ খবর। সিফাত, রাজধানী কাকরাইল থেকে জানাচ্ছিলেন নাবিল জাহাঙ্গীর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডি.লিট ডিগ্রি প্রদান করা হয়েছে। সমাবর্তনে অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র সমাজে ঠিক করবেন তারা কেমন ভবিষ্যৎ চান। তিনি বলেন, নতুন বিশ্ব গড়ার সক্ষমতা আমাদের কাছে। নিজের স্বপ্নের মতো বিশ্ব করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনুস। গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে আনতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ছাত্র সমাজ তারা ঠিক করবে যে তারা কী ধরনের ভবিষ্যৎ চায় নিজেদের জন্য। কারণ এই বিশ্ববিদ্যালয়ের আরেকটি শিক্ষা, যেটা আমরা সবসময় সবাইকে স্মরণ করিয়ে দিই, আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই সেই বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে, সকল মানুষেরই আছে। কিন্তু আমরা গতবাঁধা পথে চলে যাই বলে আর নতুন পৃথিবীর কথা আমরা চিন্তা করি না। এই বিশ্ববিদ্যালয়ের জন্য সব সময় এটা স্মরণ রেখে তার পাঠদান কর্মসূচি, তার গবেষণা কর্মসূচি শিক্ষকদের এবং ছাত্রদের জন্য যে চালু রাখে।
এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, চট্টগ্রাম বন্দর সম্প্রসারিত না হলে দেশের অর্থনীতির উন্নয়ন সম্ভব নয়। বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড, একে সত্যিকারের বন্দরে পরিণত করার কাজ চলছে। চট্টগ্রাম বন্দর পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা একথা বলেন। বন্দর পরিদর্শন শেষে চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর বহুল প্রত্যাশিত রেল সহ সড়ক সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এর আগে সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জন্মস্থান চট্টগ্রাম গেলেন ডক্টর ইউনুস। বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর। যত দিন যাবে আমরা এই হৃৎপিণ্ডকে আর ওইভাবে স্থাপন করতে পারবো না। আমাদের যে সুযোগ আছে এই সুযোগে আমরা হৃৎপিণ্ডকে ওই সাইজের, যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে, বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে, এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনের সামনে মানববন্ধন করছে ঢাকাবাসী। কর্মসূচি থেকে বৃহস্পতিবার সকালে গণ অবস্থানের ঘোষণা দেওয়া হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের পরও শপথ আয়োজন না করে স্থানীয় সরকার মন্ত্রণালয় জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। প্রয়োজনে আরও বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় ইনামুল হাবিব রুবেল। সকাল ৯টার আগেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার বাসিন্দারা মিছিল সহ নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই নগর ভবনের সামনের সড়কের বঙ্গবাজার থেকে গুলিস্তান পর্যন্ত অবস্থান নিয়ে মানববন্ধন করেন তারা। বক্তারা বলেন, ২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে ফলাফল জালিয়াতি করে ইশরাক হোসেনকে হারানো হয়েছিল। তখনই ইশরাক হোসেন আইন মেনে মামলা করেছিলেন। অভ্যুত্থানের পর আদালত সেই মামলার রায়ে আগের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বিজয়ী মেয়র হিসেবে ঘোষণা করেন। এরপর নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করলেও শপথে তালবাহানা করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক ভাইকে অবিলম্বে শপথ করাতে হবে এবং নগর পিতা ইশরাক ভাইকে নগর ভবনে অবশ্যই আসতে হবে, তা না হলে রাজপথ থেকে আমরা উঠে যাব না। যেহেতু ইলেকশন কমিশন গেজেট প্রকাশ করেছে, অতএব আওয়ামী সরকারের মতো আর টালবাহানা না করে আপনি অবিলম্বে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করুন। আমাদের সত্যতা যে আমরা পাইছি ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে যে মেয়র হিসাবে পাইছি, আমরা এটা কার্যকর চাই, আর কিছু চাই না। আমাদের দাবি মেয়র ইশরাককে, ওনার পদও আমরা চাই ওনাকে। বক্তারা বলেন, জনগণের ভোটের অধিকার শেখ হাসিনা সরকার কেড়ে নিয়েছিল। এখন আদালত ন্যায় বিচার করলেও ফ্যাসিবাদের দোসররা গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে। তারা বলেন, নগরবাসীর সেবা না করে লুটপাট করতেই মন্ত্রণালয়ের লোকজন ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। ইশরাক হোসেন ঢাকার ছেলে, সাদেক হোসেন সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে, মুক্তিযোদ্ধার ছেলে এবং জনপ্রিয় জননেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আমরা ছাড় দেওয়ার মানুষ না। তার সাহসের জন্যই আজকে সেই পর্যায়ে জনগণ তাকে এত বেশি ভালোবাসে। তো এটাই আমার কথা, আমরা না বসানো পর্যন্ত আমরা গড়ে যাব না। নিজেদেরকে কেন বিতর্কিত করছে? তাহলে জনগণ মনে করবে যে আগামী জাতীয় নির্বাচন এই সরকারের উপরে কিভাবে আস্থা রাখবে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা নগর ভবনের প্রধান ফটকের ভিতরে অবস্থান নিয়ে সরকারকে দ্রুত আইন মেনে শপথ আয়োজনের হুঁশিয়ারি দেন। দাবি আদায়ে নগর ভবনে গণ অবস্থানের কথাও জানান বিক্ষুব্ধ ঢাকাবাসী। যতক্ষণ পর্যন্ত প্রকৌশলী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ বাক্য পাঠ করানো না হবে, যতক্ষণ পর্যন্ত তিনি দায়িত্বভার গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন পর্যায়ক্রমে চলতে থাকবে। আগামী দিন আমরা অবস্থান কর্মসূচি নিব, গণ অবস্থান কর্মসূচি, এবং সেটা হবে ব্যাংক ফ্লোরে। গণ অবস্থান কর্মসূচি নিব এবং সকাল ৯টায় আপনারা সকলে উপস্থিত থাকবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় আদালতের রায় না মানায় সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটাররা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।
3 কার্যদিবস কলম বিরতির প্রথম দিন পালন করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তারা। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করেন তারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই ঘোষণা দেন প্রতিষ্ঠানটির কর্মীরা। ঘোষণার জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল দফতরে আজ সকাল 10টা থেকে দুপুর 1টা, বৃহস্পতিবার 10টা থেকে 3টা, শনিবার 10টা থেকে 3টা পর্যন্ত কলম বিরতি পালনের কথা জানানো হয়। তবে বাজেট প্রণয়ন, আমদানি রপ্তানি ও যাত্রী সেবা কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানান তারা। তাদের অভিযোগ, সংস্কার পরামর্শক কমিটির সুপারিশ আমলে না নিয়ে একটি পক্ষকে সুবিধা দিতে অধ্যাদেশ রাতের আধারে জারি করা হয়েছে। এটি কার্যকর হলে রাজস্ব ব্যবস্থায় অভিজ্ঞ ও দক্ষদের মূল্যায়ন হবে না বলে অভিযোগ করেন তারা। এর আগে সোমবার অধ্যাদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে 2 ভাগে বিভক্ত করা হয়। সংস্থাটি ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি বিভাগ বানানো হয়েছে। সীমান্তে উত্তেজনার মধ্যে এবার সিলেট সীমান্ত দিয়ে 16 জনকে পোশিন করালো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার সকালে কানাইঘাট সীমান্তের 8 গ্রাম এলাকা দিয়ে তাদের পোশিন করা হয়। পরে 19 বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল তাদের আটক করে। এদের মধ্যে 8 জন পুরুষ, 6 জন নারী ও 2 শিশু রয়েছে। বিজিবি জানায়, সীমান্তে ভারতীয়দের অনুপ্রবেশ ঠেকাতে 19 বিজিবির আওতাধীন সব সীমান্তে বিজিবি টহল জোরদার করেছে। তারই অংশ হিসেবে সকালে 8 গ্রাম সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের সময় এই 16 জনকে আটক করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। বজ্রপাতে মৃত্যু বাড়ছে কিশোরগঞ্জে। গেল 6 বছরে জেলায় মারা গেছে 75 জন, আহত শতাধিক। প্রাণহানি কমাতে হাওরে বজ্র নিরোধ যন্ত্র ও আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠার দাবি স্থানীয়দের। বজ্রপাত থেকে বাঁচতে সাবধানতা অবলম্বন ও সচেতনতার তাগিদ জেলা ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্রের। কিশোরগঞ্জ প্রতিনিধি নাসিম খানের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। নানা কারণে বাংলাদেশে বাড়ছে বজ্রপাত। এ মৌসুমের শুরুতেই বজ্রপাতে মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। কিশোরগঞ্জে 2019-20 সালে বজ্রপাতে মারা গেছেন 30 জন, 2021 সালে 16 জন, 2022 সালে 10 এবং 2023 সালে 15 জন। যদিও পরিসংখ্যানের এই তথ্যের সাথে একমত নন স্থানীয়রা। তাদের মতে মৃত্যুর সংখ্যা আরও বেশি। এ মৌসুমেই পাকুন্দিয়ায় 3 জন, অষ্টগ্রামে 2 জন, মিঠামইনে 2 জন, ইটনায় 1 জন এবং কটিয়াদিতে 1 জনের মৃত্যু হয়েছে। হাওরে আমরা কৃষকের কাজ করি, এই কাজ করতে অনেক অসুবিধা হয়। এই বজ্রপাত ছাড়া যে এই সমস্যাটা শুনছি, একটা যন্ত্র বাইরেছে। যন্ত্রটা যদি আমাদের এলাকায় বসানো হতো তাহলে আমাদের অনেক উপকৃত হতো। ঠাড়া ধরে গরু মরে রাখা, মানুষ মরে রাখা, দিনের আবহাওয়া বালা তাহে না, এই অবস্থা তো আমরা বন্ধ দৌড়াদৌড়ি হরান লাগে। ঘর বাড়ির তাহে না, তো বন্ধ তার কোনো ঘর বাড়ি নাই। খুবই আতঙ্কে থাকে। এই জন্য এখানে বজ্রপাতে প্রতি বছর অনেক মানুষ বজ্রপাতে মারা যায়। এই বছরও মারা গেছে। আমাদের নিজেদের নিজ উদ্যোগে নারিকেল গাছ এবং বিশেষ করে তাল গাছ যদি রোপণ করি তাহলে পরিবেশের জন্য খুবই ভালো হয় এবং প্রতি বছরে বজ্রপাতের হাত থেকে বাঁচা যায়। বজ্রপাত থেকে বাঁচতে তাল গাছ, নারিকেল গাছ সহ উঁচু ধরনের গাছ লাগানোর পরামর্শ দিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। প্রধান কারণ হলো জলবায়ু পরিবর্তন। এখন প্রশ্ন হলো আমরা কিভাবে এটা থেকে বেঁচে থাকতে পারি বা একটু নিরাপদ থাকতে পারি। যারা হাওরে কৃষক ভাইরা কাজ করে তাদের প্রতি আমি বলবো যে আপনারা এই বিশেষ মুহূর্তের সময়ে আপনারা নিরাপদে থাকবেন, পারতপক্ষে মাঠে কাজ করাটা এড়িয়ে চলবেন। বজ্রপাতকালীন সময়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। যখন ঘন ঘন বজ্রপাত হবে তখন ঘরে থাকতে হবে, বাইরে বের হওয়া যাবে না। আর যদি বাইরে থাকে এই অবস্থা বজ্রপাত হলো উঁচু জায়গা, গাছের নিচ, ইলেকট্রিক পোল, এই সমস্ত জায়গা পরিহার করে নিরাপদ আশ্রয় থাকতে হবে। বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তির পরিবারকে সরকারিভাবে 25,000 টাকা করে সহায়তা দেওয়া হয়। প্রচারণার অভাবে এ বিষয়েও জানেন না অনেক ভুক্তভোগী। বজ্রপাতে মৃত্যুর হার কমাতে প্রতিটি হাওরে বজ্র নিরোধ যন্ত্র ও আশ্রয় কেন্দ্র চায় হাওরবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শারমিনকে প্রত্যাহারে উচ্ছ্বসিত আন্দোলনরত শিক্ষার্থীরা। পরবর্তী উপাচার্য যাতে স্বেচ্ছাচারী হয়ে উঠতে না পারেন সে ব্যাপারে তারা সতর্ক থাকবেন বলে জানিয়েছেন। ভিসিকে প্রত্যাহারের খবর ক্যাম্পাসে পৌঁছা মাত্র মঙ্গলবার গভীর রাত থেকে আনন্দে মেতে ওঠে আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, তারা যখনই উন্নয়ন ও একাডেমিক সমস্যা নিয়ে উপাচার্যের সাথে কথা বলতে গেছেন তখনই তিনি স্বৈরাচারী মনোভাব দেখিয়েছেন। এ কারণে তার বিরুদ্ধে 1 দফা পদত্যাগের দাবি তুলতে বাধ্য হন।
পরবর্তীতে যিনি উপাচার্য হয়ে আসুন না কেন কোনো স্বেচ্ছাচারিতা চালানোর সুযোগ থাকবে না বলেও জানান তারা। এ নিয়ে আন্দোলনের সমন্বয়ক সুজয় শুভ বলেন, আগামীতে বরিশাল বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে, পরবর্তী উপাচার্য আসার পর সব ছাত্র সংগঠন একত্রিত হয়ে একটা রোড ম্যাপ তৈরি করবে। ছাত্রদের এই এক দফার আন্দোলনে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা যোগ দিয়েছিলেন। বার্তাটা সবার কানে পরিষ্কারভাবে যাওয়া চাই, যেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে যেই পা রাখুক না কেন কখনো যেন ফ্যাসিবাদী মনোভাব নিয়ে এখানে যেন পা না রাখে। পরবর্তী যে ভিসি আসবেন আমরা তাকে স্বাগতম জানাই অবশ্যই, পাশাপাশি তাকে আরও বলতে চাই আপনি বরিশাল বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানুন, ববিয়ানদের মানসিকতা সম্পর্কে জানুন। আমরা একজন অভিভাবক তুল্য শিক্ষক চাই, যিনি শিক্ষার্থীদের সাথে স্বেচ্ছাচারী আচরণ করবে না, স্বৈরাচারী আচরণ করবে না। ময়মনসিংহের রেলওয়ে স্টেশনের জমি দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত নগরীর শানকিপাড়া রেলগেটের সামনে দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা বাজার ও দোকানপাট সহ রেলওয়ে স্টেশনের আশেপাশের এলাকায় ওই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ। এই সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। এদিকে বাগেরহাটের মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে সড়ক ও জনপদ অধিদপ্তর। বুধবার সকাল থেকে বাগেরহাটের নওপাড়া মোড় থেকে মহিষপুরা বাস স্ট্যান্ড পর্যন্ত 40 কিলোমিটার সড়কে উচ্ছেদ অভিযান শুরু হয়। প্রথম দিনে 3 শতাধিক কাঁচা পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। নেতৃত্ব দেন শ ও জ খুলনা জোনের স্টেট ও আইন কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পীযূষ চন্দ্র দে। শ ও জ বাগেরহাট অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, সড়কের অনেক জায়গা দখল করে পৌরসভা দোকান ঘর নির্মাণ করে বরাদ্দ দিয়েছে, সেগুলো উচ্ছেদ করা হবে। নারায়ণগঞ্জের 2,500-এর অটোরিকশা চালক জামান মিয়া হত্যা মামলায় 3 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। দুপুরে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হল আক্তার হোসেন, সাইফুল ইসলাম ও বাদশা মিয়া। এই মামলায় আসগর আলীকে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও অপর আসামি জাহিদুল ইসলামকে খালাস দেওয়া হয়। নারায়ণগঞ্জ আদালতে পিপি আবুল কালাম আজাদ জাকির জানান, 2020 সালের 29 মার্চ অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে উপজেলার মারুয়াদি এলাকায় চালক জামানকে হাত পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশায় নিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই জাকির একটি হত্যা মামলা করেন। 9 জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এই রায় দেন। রায় সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানান তারা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া খালপাড় এলাকায় এই ঘটনা হয়। ভুক্তভোগীরা জানান, বেশ কিছুদিন ধরে বিরাবো মস্তাপুর খালপাড়ের তরিকুলের সাথে একই এলাকার বাদশা সহ আরও কয়েকজনের বিরোধ চলছে। এরই জেরে রাতে বাড়িতে হামলার পর অগ্নিসংযোগ করে বাদশা ও তার সহযোগীরা। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। পরে এই বিষয়ে থানায় অভিযোগ করেন ভুক্তভোগীরা। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফেরত দেওয়া। দুপুরে মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হল রুমে জেলা বিএনপির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে ঝালকাঠিতে। দুপুরে শহরের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদল। এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনিসুল আলম অনিক সহ অন্যরা। আঞ্চলিক উপযোগী বিনা উদ্ভাবিত জাতসমূহের সম্প্রসারণ ও শস্য বিনাশে অন্তর্ভুক্তিকরণ বিষয়ক কর্মশালা হয়েছে রাঙ্গামাটিতে। পর্যটন হলিডে কমপ্লেক্সের হলরুমে ভিডিও কনফারেন্সে এতে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ 2025 শুরু হয়েছে নাটোরে। সকালে শহরের দীঘাপতিয়া মোহাম্মদ কোরবান কলেজ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন। 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে গাইবান্ধা সরকারি উচ্চ বিদ্যালয়ে। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ।
অবৈধ যান চলাচল বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে রংপুরে। সকালে কাউনিয়ার মিরবাগ বাস স্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। আন্তনগর ট্রেন চালুর দাবিতে মতবিনিময় সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দুপুরে নবাবগঞ্জ টাউন হল মিলনায়তনে লিখিত বক্তব্য পড়ে শোনান ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন। খাগড়াছড়ি থেকে রবি নেটওয়ার্ক টাওয়ারের অপহৃত টেকনিশিয়ান ইসমাইলের মুক্তি ও উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে নরসিংদীতে। সকালে সদর উপজেলার মোড়ে এতে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবার। তরুণ কবি সুকান্ত মেলা শুরু হয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়ায়। আমতলী ইউনিয়নের ১৯ গ্রামে কবির পৈতৃক ভিটায় ১৩তম এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। ভিসি প্রক্টরের পদত্যাগের দাবি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের লাঠিচার্জ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ডক্টর ইউনুসকে ডি.লিট ডিগ্রি প্রদান। বললেন ছাত্র সমাজে ঠিক করবেন তারা কেমন ভবিষ্যৎ চান। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ঢাকাবাসীর বিক্ষোভ। কাল অবস্থান কর্মসূচির ঘোষণা। এবারে সিলেট সীমান্ত দিয়ে 16 জনকে পুশ ইন করালো বিএসএফ। অনুপ্রবেশ ঠেকাতে সব সীমান্তে বিজিবির টহল জোরদার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewsে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewsে। ধন্যবাদ সবাইকে।